শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং এটাও আশা করি যে নিশ্চয়ই দিনের সমস্ত কাজকর্ম একটা রুটিন ওয়াইজ করছো, ভালো করার চেষ্টা করছো। ভালো করার চেষ্টায় বা ভালো করার মানসিকতায় তোমাকে ভালোর দিকে অগ্রসর হতে সাহায্য করবে। আর তোমার মনে করো যে একজন মানুষ কত বড় সেটা বোঝা যায় কিভাবে? একজন মানুষ কত বড় সেটা বোঝা যায় আসলে তার স্বপ্ন দেখে। একজন মানুষ তার স্বপ্নের সমান বড়। তুমি যেরকম স্বপ্ন দেখবা, তুমি যত বড় স্বপ্ন দেখবা, তুমি তত বড় মানুষ হতে পারবা। এই জন্য বড় স্বপ্ন দেখতে হবে, বড় কিছু কল্পনা করতে হবে। সাবকনসিয়াস মাইন্ড তোমার ভেতরের যে জিনিসটা আছে এবং তুমি বাইরে, তাই না? দুইটা জিনিস আছে। এই সাবকনসিয়াস মাইন্ডে তুমি যদি চিন্তা করতে থাকো, ভাবতে থাকো বারবার, তাহলে কিন্তু তুমি একসময় দেখবা কল্পনায় সেটা দেখতে পাচ্ছ এবং আস্তে আস্তে এই কল্পনা বাস্তব হয়ে যাবে। যাই হোক, আমরা পড়ছিলাম দ্বিতীয় অধ্যায়, অর্থনীতি, প্রথম পত্র। দেখো, এবং লাস্ট তোমাদের সাথে যখন দেখা হয়েছে মিটিংয়ে, খুবই ভালো লেগেছে তোমাদের সাহস, তোমাদের স্পিরিট এবং তোমাদের উদ্যম অস্বাভাবিক। এই উদ্যমতা, এই সাহসিকতা যেন তোমার পড়াশোনার ভিতরে থাকে। তুমি অবশ্যই এগিয়ে যাবো, আমি আশা করি। সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ, ইকোনমিক্স ফার্স্ট পেপার। আমি তোমাদের জুয়েল স্যার তোমাদের সাথে আছি। ইকোনমিক্সকে বাস্তবতার সাথে মিল খোঁজার জন্য, ইকোনমিক্সকে বাস্তবতার সাথে মিল খুঁজতে হবে। তোমরা যেমন গতদিন বলছিলে, অনেকেই বলছে যে একটা ক্লাসের পরে একটা গ্যাপ থাকে কিছু সময়। আমার তো মনে হয় এক একটা লাইনের পরে এক একটা গ্যাপ থাকা উচিত তোমাদের। তাই না? যে এটা আসলে ইকোনমিক্স তুমি পড়ে যাবা না, এটা হবে না। ইকোনমিক্স পড়বা এবং বাস্তবতার সাথে মিল খুঁজবা। যখন আমি একজন ভোক্তা এবং ভোক্তার আচরণ বলছি, তখন তুমি নিজের কথা ভাবো যে তুমি নিউ মার্কেটে গেছো একটা টি শার্ট কিনতে বা কোনো একটা মার্কেটের টি শার্ট কিনতে গেছো। তখন তোমাকে কল্পনা করতে হবে এবং এটাও কল্পনা করতে হবে যে তার সাথে তোমার সাথে তুমি ভোক্তা, তোমার বিপরীতে একজন উৎপাদক আছে, একজন বিক্রেতা আছে। বিক্রেতাটা কেমন আচরণ করছে, বিক্রেতা কি পেতে চাচ্ছে? বিক্রেতা চায় সর্বোচ্চ লাভ করতে, আর তুমি চাও কি? সর্বোচ্চ সর্বোচ্চ উপযোগ লাভ করতে। তার মানে তুমি চাও কম মূল্যে সর্বোচ্চ উপযোগ, আর একজন বিক্রেতা চাই সর্বোচ্চ মুনাফা। এই জিনিসটা আমার আহ, মনে রাখতে হবে আমাদের। দেখো, তোমাদের জন্য আজকে একটা উক্তি রাখছি, যেটা হচ্ছে, যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে তুমি একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পারবে। তার মানে আমি কার কথা বলছি? আমি তোমার কথা বলছি। তুমি যদি তোমার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারো, নিজের আসলে তোমার নিজের ভাগ্য পরিবর্তন করতে, তোমার নিজেকে পরিবর্তন করতে সব থেকে বড় পরিবর্তনটা তোমারই দরকার। তাই বলছি যে যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে তুমি একবার আয়নার সামনে গিয়ে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পারবে। সেই মানুষটিকে, সেই মানুষটি তুমি নিজে। তাইলে অবশ্যই তোমার নিজেকে পরিবর্তন করতে হলে, নিজেকে গড়তে হলে, নিজের মতো করে চিন্তা করতে হবে, নিজেই নিজের পরিবর্তন নিয়ে আসতে হবে সঠিক সুন্দরভাবে। দিনের ব্রাদার যেমন গতদিন বলছিল কি, ফার্স্ট লাইনে কিন্তু উনি এক রাখছিল, রুটিন রাখতে হবে। তো আমরা অবশ্যই একটা সুন্দর রুটিন তৈরি করব, যেটা আমাদের পথ চলতে সাহায্য করবে, জীবন চলতে সাহায্য করবে। দ্বিতীয় অধ্যায়ে পড়ছি আমরা ভোক্তা এবং উৎপাদকের আচরণ। ভোক্তা কেমন আচরণ করেন? বারবারই বলছি, ভোক্তা মানে আমি নিজে যখন কোনো কিছু ক্রয় করতে যাই, তখন আমি ভোক্তা হয়ে যাই। এবং যখন কোনো কিছু আহ, যে বিক্রি করে সে একজন কি হয়, কোনো কিছু বিক্রি করলে সে একজন বিক্রেতা হয়। তো বিক্রেতা আবার একজন উদ্যোক্তাও হতে পারে, একজন উৎপাদকও বিক্রি করতে পারে, তখন সে বিক্রেতা হয়ে যাবে। তুমি যখন কোনো কিছু বিক্রি করবা, তখন তুমি একজন বিক্রেতা।
তাহলে একজন বিক্রেতা এবং একজন ক্রেতাকে কল্পনা করতে হবে বাস্তবতার সাথে মিশিয়ে। তুমি যখন বাজারে যাও, তুমি কোনো কিছু ক্রয় করতে যাও, তখন কি চিন্তা করো? এইভাবে আসলে ইকোনমিক্স পড়লে হবে না। আমি বারবারই বলি যে বাস্তবের সাথে মিল খুঁজতে হবে। আমরা বাস্তবের সাথে মিল খুঁজবো। আজকে আমরা খুব সুন্দর একটা জিনিস শিখবো। আসলে কি জিনিস শিখবো শেখার আগে বলবো না, আমরা শেখার পরে বলবো যে আমরা কত বড় একটা জিনিস শিখে ফেললাম এবং বোর্ডে কতবার এসছে এই জাতীয় কোশ্চেন। এবং এটা বাস্তবতার সাথেও খুব দারুণ একটা মিল আছে। দেখো, চাহিদা এবং যোগানের সমতা, ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ধারণ। আমরা এর আগে শিখছি, আমি বলছিলাম চাহিদা রেখা যোগান রেখা যখন মিলে যায় তখন ভারসাম্য হয়ে যায়। তো তুমি যখন এরকম কোনো কিছু ক্রয় করতে গেছো বাজারে, দেখা যাচ্ছে 1 কেজি বেগুন ক্রয় করতে গেছো বা 1 কেজি আলু ক্রয় করতে গেছো, বাজারে যে জিজ্ঞাসা করলে আলুর দাম কত, উনি বললো যে 60 টাকা। তুমি বললে না, 60 টাকা না, একটু কম রাখেন। হয় না, এতে বার্গেনিং করতে হবে। তুমি যদি বার্গেনিং না করো তাহলে তুমি যুক্তিশীল ক্রেতা নয়। তো যুক্তিশীল ক্রেতা হতে হলে তো অবশ্যই তোমাকে বার্গেনিং আসতে হবে এবং সঠিক দামে, মানে যেটা যৌক্তিক দাম, সেই যৌক্তিক দামে তোমাকে ক্রয় করতে হবে। এই জন্য তোমাকে অবশ্যই বার্গেনিং আসতে হবে। তখন তুমি বললে যে 50 টাকা, উনি বললে 60 টাকা, তখন কি ব্যালেন্স হয়নি। এবার তুমি বললে যে উনি দিচ্ছে না, তখন তুমি আরেকটু 5 টাকা বাড়াই দিলে 55, উনি ঠিক আছে, উনি 55-তে নেমে আসলো। তার মানে যখন এই যে ব্যালেন্স সৃষ্টি হয়ে গেল, ক্রেতা এবং বিক্রেতা যখন আহ, দুইজন একটা সামঞ্জস্য পর্যায়ে আসলো, দুইজন যখন মিলিত হলো, তখন সেটা হচ্ছে ব্যালেন্স হবে। আমরা সেরকম কিছু দেখবো আজকে গাণিতিকভাবে, খুব সহজ বিষয়। এটা বাচ্চা ছেলেপেলেও পারবে। অবশ্যই তুমি তুমি তো পারবাই, তাই না? তাহলে আমরা দেখি যে কিভাবে এটা আসে। চাহিদা ও যোগানের সমতা বিন্দুতে ভারসাম্য, দাম ও পরিমাণ নির্ধারণ। অর্থনীতিতে চাহিদা ও যোগান সম্পর্কে দেখো, এই প্রাথমিক ধারণা দিয়েছে কোনট, ডুপে এবং লার্ডনার, জেকিন্স প্রমুখ। আচ্ছা, এটা পড়ি। অর্থনীতিতে চাহিদা এবং যোগান সম্পর্কে প্রাথমিক ধারণা দেন কোনট, ডুপে, লার্ডনার এবং জেনকিন্স প্রমুখ। এখানে সব থেকে সুন্দর একটা ধারণা দিয়েছে আসলে মার্শাল। এনাদের নাম খুব একটা পাওয়া যাবে না, আমরা এই ধারণা কে দেন এটা আমাদের দরকার নেই। আমাদের শুধু মার্শালের নামটা মনে রাখতে হবে। মার্শাল 1890 সালে প্রিন্সিপাল ইকোনমিক্স গ্রন্থে চাহিদা এবং যোগান সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। তাহলে সব থেকে সুন্দর প্রাথমিক একটা ধারণা ওনারা দিলেও ওনাদের নাম আমাদের দরকার নাই, আমাদের নাম দরকার মার্শালের। ভারসাম্য দাম আসলে কি? তুমি যখন ভারসাম্যকে বুঝতে শিখবা তখন ভারসাম্য দাম অটোমেটিক তুমি বুঝতে শিখবা। কারণ আহ, একবার তুমি যদি বুঝে ফেলো তাহলে যে কোনোভাবে তুমি লেখা তোমার পক্ষে কোনো সমস্যা হবে না, লিখতে পারবা। দেখো, এখানে যেটা আসছে প্রথম অবস্থায়, ভারসাম্য দাম যখন যে দামে বিক্রেতা এবং ক্রেতা দুইজন সমান একটা মূল্য নির্ধারণে বিক্রি করতে ইচ্ছুক থাকছে, সেটা ভারসাম্য দাম। আর কতটুকু বিক্রি করতে চাচ্ছে সেটা ভারসাম্য পরিমাণ। তো ভারসাম্য দাম বাজার অর্থনীতিতে পূর্ণ প্রতিযোগিতা বাজার ব্যবস্থায়, বাজার ব্যবস্থা পূর্ণ প্রতিযোগিতা বাজারে, আমরা এরপরে কিন্তু একটা বাজার চ্যাপ্টার করবো, এটা পূর্ণ প্রতিযোগিতা বাজার এবং একচেটিয়া বাজার, এটা সুন্দর একটা জিনিস রয়েছে। দেখো, বাজার অর্থনীতিতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় চাহিদা ও যোগান পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাজার ভারসাম্য নির্ধারিত হয়। যে দামে বাজারের কোনো দ্রব্যের চাহিদা এবং যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এরূপ উৎপাদন এবং বিক্রেতা সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায় এবং ভোক্তা তুলনামূলকভাবে উন্নত দ্রব্য ও সেবা ভোগ করতে চায়। তা নিশ্চয় দেখতে পেলে আসলে যে এই যে তোমার ঘটনা, সেটা কিরকম জিনিস আমি যেটা বলতেছি, যে যখন দুইজনই ঠকতে না চায়, বিক্রেতা চাই সর্বোচ্চ লাভ করতে, ক্রেতা চাই কি চাই, ক্রেতা চাই সর্বোচ্চ উপযোগ করতে, তাইলে দুইজনের ভিতরে একটা দর কষাকষি হয় না? এই দর কষাকষি যখন হয় এবং ভোক্তার হাতে প্রচুর অপশন আছে, ভোক্তার হাতে প্রচুর অপশন আছে বলতে বোঝাচ্ছি যে তুমি বেগুন কিনতে গেলে বেগুন শুধু একজনই বিক্রি করছে না, এরকম অসংখ্য বিক্রেতা আছে। তাহলে তোমার কাছ থেকে কিনলো না, তোমারটা পছন্দ হলো না, তাহলে আরেকজনের কাছ থেকে নিচ্ছে। তুমি বললে 70 টাকা, আরেকজন 60 টাকায় বিক্রি করছে ঠিকই, তাহলে তোমার কাছ থেকে নেবে না, আরেকজনের কাছ থেকে নিবে যদি সেটা পছন্দ হয়। তার মানে আমি বলতে চাচ্ছি এখানে প্রচুর স্বাধীনতা রয়েছে। এই যে যেটা আমরা বললাম না, পূর্ণ প্রতিযোগিতা বাজার, যে বাজারে অগাধ প্রতিযোগিতা আছে এবং দ্রব্য সমজাতীয়। অগাধ প্রতিযোগিতা বলতে যে এখানে দর কষাকষি থাকে, এবং দ্রব্য সমজাতীয় বলতে ওই ধরনের একই ধরনের দ্রব্য। আলু বিক্রি করছে একজন,
ওই রকম শ্রেণীর আরো আলু বিক্রি করছে অসংখ্য লোক। তার মানে এই বাজারে পূর্ণ প্রতিযোগিতা আছে। আমরা আসলে সচরাচর চোখে যেগুলা দেখি এগুলা পূর্ণ প্রতিযোগিতা বাজার। যেমন ধূপখোলা বাজার, বাদার্স যেগুলো বাজার, তুমি যে বাজারগুলো বলতে পারো, সেই যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা আছে, এবং এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজার। তাহলে আমরা বুঝতে শিখলাম যে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, একটা নির্দিষ্ট দর কষাকষি থাকে, ক্রেতা যুক্তিশীল, যুক্তিশীল কথা বলা হয়েছে। যুক্তিশীল মানে উনি চাচ্ছে 40 টাকা, তুমি 50 টাকা দিয়ে কিনতে রাজি হয়ে যাচ্ছ, হবে না, এটা তো যুক্তিশীল হলো না। যুক্তিশীল হতে হলে তাহলে অবশ্যই তুমি দর কষাকষির মাধ্যমে সঠিক দামে ওই দ্রব্যটা ক্রয় করতে পারো। আমরা ভারসাম্য দাম চিনলাম। ভারসাম্য দাম আমরা আগেও চিনতেছি, তাই না? আজকে যেটা দেখাবো ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ। ওই ওই একই দামে মনে করলাম যে 50 টাকা দামে কত কেজি কিনছি? 1 কেজি। তাহলে ওই 1 কেজিটা কি? পরিমাণ। ভারসাম্য পরিমাণ 1 কেজি, আর ভারসাম্য দাম হচ্ছে 50 টাকা। ওকে, তাহলে আমরা এবার ভারসাম্য পরিমাণ দেখি একটু বইয়ের আলোকে। যে পরিমাণে যে পরিমাণে বাজার চাহিদা ও বাজার যোগানের সমতা, ওই যে আবার সেই ক্রস আসবে, চাহিদা এবং যোগান রেখার মাঝামাঝি যেটা আসবে ওইটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। তাকে ভারসাম্য পরিমাণ বলে। অথবা বাজার অর্থনীতিতে কোনো নির্দিষ্ট দামে বাজারে যে পরিমাণ পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। খুব সহজভাবে আমরা এটা বলতে পারি। দাম ও পরিমাণ নির্ধারণ গাণিতিক মডেল। এই গাণিতিক মডেলটা দেখো খুব সহজ এবং খুব মজার। তুমি হয়তো দেখতে পাচ্ছ না। লক্ষ্য করো, আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। শুধুমাত্র দুইটা জিনিস মাথায় রাখলে কিন্তু সহজভাবে আমরা বুঝতে পারবো। একটা হচ্ছে চাহিদার সমীকরণ, আর একটা হচ্ছে যোগান সমীকরণ। আমি বলছিলাম চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। নিম্নগামী হওয়ার কারণে এই যে এখানে ঋণাত্মক হবে, মাইনাস হবে। আর যদি ধনাত্মক হয় তাহলে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী হলে অবশ্যই প্লাস হবে। আস্তে 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 প্লাস হলেই কেবল উঠতে পারবে। মাইনাস হলে কখন উঠতে পারবে না, মাইনাস হলে সবসময় নিচের দিকে নামবে। তার মানে চাহিদা রেখায় কখনোই মাইনাস থাকবে না। চাহিদা রেখায় মাইনাস থাকবে, প্লাস থাকবে না। তাহলে কোয়ান্টিটি, এই যে কিউ ডি বলা হচ্ছে না, ডিমান্ড, ডিমান্ড মানে চাহিদা, কোয়ান্টিটি অফ ডিমান্ড, চাহিদার সমীকরণ এ মাইনাস বিপি, এতটুকু মনে রাখতে হবে। এটা হচ্ছে মূল সূত্র, মনে করো যে চাহিদা রেখা। আমি যদি বলি চাহিদার সমীকরণ কাকে, উদাহরণ দাও, তখন বলবো চাহিদার সমীকরণ হচ্ছে কিউ ডি সমান সমান এ মাইনাস বিপি। যোগান সমীকরণ এক সেম কথা, আমি এ মাইনাস বিপি না লিখে প্লাস বিপি দিয়ে দিলে হবে। এখানে সি প্লাস 5পি অর্থ তো একই, তাই না? আমরা ছোটবেলায় পড়ছি না, ক্লাস 6-এ যখন পড়ছি, এই যে 5পি লেখা বা 5x লেখা, তখন আমি বলছি যে এক্স এর ঢাল কত? এক্স এর ঢাল মানে পাশে যেটা থাকবে সেটা ঢাল, ঠিক না? 5 হচ্ছে ঢাল। আবার বলছিলাম যে স্বাধীন চলক কোনটা? স্বাধীন, এই পি স্বাধীন চলক, ঠিক না? বলছিলাম ডান দিকে থাকে স্বাধীন চলক এবং বাম দিকে থাকে অধীন চলক। আরেকটা জিনিস বলছিলাম যে ধ্রুবক, এইটা কিন্তু ধ্রুবকের কাজ করছে, এই সি ধ্রুবকের কাজ করছে। দেখো আমরা যদি সংখ্যা দিয়ে থাকে তাহলে আমরা খুব সহজভাবে বুঝতে পারবো। এরকম থাকবে না, এটা শুধু মাথায় রাখতে হবে। এ মাইনাস বিপি এটা হচ্ছে চাহিদা সমীকরণ, সি প্লাস 5পি এটা হচ্ছে যোগান সমীকরণ। সি হতে পারে, এ হতে পারে, বি হতে, কোনো সমস্যা নেই এটার জন্য। তাহলে তুমি যদি সংখ্যা দিয়ে মনে রাখো তাহলে খুব সহজ হবে। দেখো সংখ্যা দিয়ে মনে রাখবো, এক্ষেত্রে আমরা এই যে ওইটা আমি ডিফাইন করছি যে কিউডি সমান সমান চাহিদা সমীকরণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড, কিউএস সমান সমান কোয়ান্টিটি অফ সাপ্লাই, মানে যোগান সমীকরণ। এখানে পি হচ্ছে দাম, স্বাধীন চলক, এসি হচ্ছে ধ্রুবক, এবং বিডি হচ্ছে এক্ষেত্রে চাহিদা যোগান রেখার ঢাল। ওকে, লক্ষ্য করো এখন চাহিদা ও যোগান রেখার ঢাল যেখানে বলছে যে এখানে চাহিদার যোগান সমীকরণের মান ধরে পায়। এই পর্যন্ত আমরা এখন ভুলে গেলাম মনে করি। এবার নতুন করে একটা জিনিস নিয়ে আসি, যেটা আছে তোমার সংখ্যা দেওয়া থাকবে প্রশ্নে, কিন্তু থাকবে এই রকম কিউডি সমান সমান 25 মাইনাস 5পি। তাহলে এখানে মাইনাস আছে, দেখো লক্ষ্য করো, মাইনাস থাকলে কি হবে? যোগান সমীকরণ নাকি চাহিদা সমীকরণ? নিশ্চয়ই মাঝখানে মাইনাস থাকলে আবার, মাইনাস থাকলে যোগান সাপ্লাই কিন্তু চাহিদা সমীকরণ। কারণ কি, চাহিদা হলে নিচের দিকে নামবে, এখানে মাইনাস দেওয়া আছে আর এখানে প্লাস দেওয়া আছে কিউএস, তার মানে এটা যোগান সমীকরণ। প্লাস থাকলে এটা আস্তে 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 উপরে উঠবে, ঠিক না? তার মানে আমরা কিউডি এবং কিউএস চিনতে শিখলাম। এরকমই থাকবে প্রশ্নে, এইরকমই থাকবে। ওইখান দিয়ে বলা হচ্ছে যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। আমরা ভারসাম্য দাম পি নির্ণয় করব এবং পরিমাণ নির্ণয় করবো। দেখো আমি এইভাবে লিখবো,
আমরা জানি বাজার ভারসাম্য অবস্থায় চাহিদার পরিমাণ সমান সমান যোগানের পরিমাণ। চাহিদা যোগান যখন সমান হবে তখন ভারসাম্য পরিমাণ নির্ধারণ হবে। এবার দেখো এখানে লিখছি যে কিউডি ইকুয়াল টু কিউএস। কিউডি মানে চাহিদার সমান চাহিদা যোগান, যোগান চাহিদা সমীকরণ, যোগান সমীকরণ। চাহিদা সমীকরণ কত ছিল? 25 মাইনাস 5p। এটা ট্রান্স টু দিতে পারো তুমি একটা, দেখো ওকে। এখানে একটু লক্ষ্য করো, এই 25 মাইনাস 5p ছিল ওই কিউডি সমান সমান, এটা নিচে বসালাম, আর কিউ এর সমান সমান 5p প্লাস 5p ছিল। তাহলে এখানে আমি এই 25 নামাই দিলাম, আর এইখানে সংখ্যা, দুইটা সংখ্যাকে এক জায়গায় করছি, তাই না? 25 মাইনাস এই পি এ 5 এই সমানের পাশে নিয়ে আসলে কি হবে? যদি 5 প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে এই 25 থেকে এই 5 এদিকে নিয়ে আসলাম, তাহলে এখানে হয়ে গেল 20। এবার এই 5p এদিকে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল 5p 10p হয়ে গেল। এবার আমার কাজ কি হবে? কাজ হবে পি এর মান বের করা। তাহলে অবশ্যই পিটা বামে নিয়ে আসতে হবে, 10pটা বামে নিয়ে আসলাম, এই কনস্ট্যান্ট ধ্রুবকের মান ডান দিকে দিলাম। তাহলে পি সমান সমান কত হবে? তখন এই গুণ অবস্থায় থাকলে ভাগ অবস্থা হয়ে যায়। তাহলে কাটাকাটি করলাম, 10 দুগুণে 20। তাহলে অবশ্যই পি বার সমান সমান বের হয়ে গেল 2। এখন কথা হচ্ছে পি বার, যখন পি লাস্টে বের হবে তখন পি বার দিতে হবে, কারণ এটা স্থির হয়ে যাচ্ছে, ওটা নড়াচড়া করছে না, তখন স্থির, ওই পি এর মানটা স্থির হয়ে যাচ্ছে, অতএব পি বার সমান সমান 2। এই পি বার সমান সমান 2, এটা ভারসাম্য দাম বিবেচনা করা হয়, প্রাইস ভারসাম্য দাম নির্ধারণ করা হচ্ছে। আর পি বারের মান যথাক্রমে কিউডি এবং কিউএস যে কোনো একটা বসালে হবে। আমি যদি দুইটাই বসিয়ে দেখাইছি, একটু লক্ষ্য করো। কিউডি সমান সমান ওই যে কোয়ান্টিটি ডিমান্ডের যে ছিল 25 মাইনাস 5p, ওইটা নিয়ে আসলাম, এই পি এর মানটা এই জায়গায় বসালাম, 5 দুগুণে 10, এবার দিলাম 15 থাকলো। এখানে ওই বসালে ওই একই মান বের হবে, 5p প্লাস 5 প্লাস 5p। এখানে 5 প্লাস 5p ইকুয়াল টু 5p সমান সমান কত? 2। তাহলে 10 15, এই যে তার মানে কোয়ান্টিটি অফ ওই দামে 2 টাকা মূল্যে আমার বাজার ভারসাম্যের পরিমাণ কত হবে? পরিমাণ হবে 15। এই দেখো 15, কোয়ান্টিটি ডিমান্ডে বসালে 15 বের হবে, কোয়ান্টিটি সাপ্লাই বের হবে, সবসময় এই দুইটা সমান বের হবে, সবসময় সমান বের হবে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং কিউডি ইকুয়াল টু কিউএস ইকুয়াল টু 15, এটি ভারসাম্য পরিমাণ নির্দেশ করে। কত সহজভাবে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্দেশ করে ফেললাম। এভাবে আমরা অসংখ্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে পারবো আশা করি। এখান থেকে দেখো, এখান থেকে তুমি যদি চিত্র দিতে চাও, চিত্র দিতে হবে। চিত্রটা খুব সহজ। তুমি যে ভারসাম্য দাম এবং পরিমাণ অঙ্কন করছো, নির্ণয় করলে এর থেকে তুমি অবশ্যই একটা চিত্র দিবা। চিত্রটা কিভাবে দিবা দেখো, তোমার মনে রাখো যে 2 টাকা ভারসাম্য দামে পরিমাণ কত হয়েছে? পরিমাণ হয়েছে 15 একক, ঠিক না? পেন নিয়ে নিই আমি। তুমি তোমার খাতা কলম বের করে এটা খুব সহজভাবে করতে পারবা, খুব সহজভাবে এই জিনিসটা আঁকতে পারবা। দেখো লক্ষ্য করো, তুমি সহজভাবে আঁকতে পারো, একটু ক্রিটিক্যাল ভাবে আঁকতে পারো। ধরে নিলাম এটা লম্ব অক্ষ, লম্ব অক্ষে কি হয়? প্রাইস দেখানো হয়, ঠিক না? মানে দাম। আর ভূমি অক্ষে কি দেখানো হয়? কোয়ান্টিটি দেখানো হয়, মানে পরিমাণ। তাহলে আমি সহজভাবে সুন্দরভাবে এই যে একটা রেখা দিয়ে দিলাম, এটা কি রেখা? চাহিদা রেখা। এখান থেকে এইটা চলে গেলাম, এটা কি রেখা? যোগান রেখা। তাহলে এইখানে চাহিদা রেখা হলে কি দেব আমি? ডিমান্ড ডি। আমার রেখা একটু বাঁকা হয়ে গেছে, তুমি স্কেল দিয়ে টানলে সোজা হবে। ডি পূরক, আর এখানে কি হবে? এস, এস পূরক। তাহলে চাহিদা যোগান সমান হয়েছে কত টাকায় বলো তো? 2 টাকায়। তাহলে অবশ্যই তুমি এখান থেকে এই দিকে একটা দাগ দিয়ে দিবে, এখানে কত লিখবা? 2 টাকা। আর এখান থেকে কত আছে? এই যে ভারসাম্য পরিমাণ, এখানে কত লিখবা? ভারসাম্য পরিমাণ বেড়েছে কত? 15 টাকা। এটা সহজ সিস্টেম।
মানে যেটা বেরোইলো সেটা দিয়ে আমি কি করলাম, এই যে ভারসাম্য নির্ণয় করে ফেললাম। এই ভারসাম্য নির্ণয়ের জায়গায় কি দিতে হবে, ইকুইলিব্রিয়াম বলছিলাম, তে ইকুইলিব্রিয়াম প্রকাশ করি। এইভাবে করা যাবে। আবার তুমি যদি চিন্তা করো যে তুমি ওই সংখ্যা দিয়ে নিয়ে আসবা, মানে ডিভাইডেড করে করে নিয়ে আসবা, সেটা কিরকম দেখো, আমি সেটা একটু দেখাই। ওকে, এবার আমরা যেভাবে শিখছিলাম ওইটা একটু মানে ওইটা থেকে আমি আরেকটু সুন্দরভাবে করব, যেটা আসবে তোমার। এটা কি অক্ষ? লম্ব অক্ষ। লম্ব অক্ষে কি প্রকাশ করা হয়? দাম প্রকাশ করা হয় সব সময়। লম্ব অক্ষে প্রাইস মানে দাম, তাহলে আমি লিখে দিলাম দাম। ওকে, এখানে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। এটা পরিমাণ লিখে দাও। এখন তুমি কি করবা? তোমাকে বলছিলাম যে যে 1 2 করে নিতে, তুমি 1 2 নিলে এখানে, ঠিক না? এখানে 1 টাকা, এখানে 2 টাকা, এখানে 3 টাকা। তুমি নিতে পারো নাও পারো, কোনো সমস্যা নেই, কারণ তোমার 2 টাকায় ভারসাম্য চলে আসছে। এবার 15 এককে ভারসাম্য আসছে, 15 একক, তার মানে তুমি কত করে নিবা? তুমি 5 করে নিলে সব সুন্দর হবে। 5 10 15, এখানে 5 10 15। তার মানে এখানে কি দেখানো ছিল যে 1 টাকায় কত একক তোমার চাহিদা হয়েছে। 1 টাকায় তো দেওয়া নেই, তাহলে কি 2 টাকায় দেওয়া আছে? 2 টাকায় কত একক? 15 একক। তাহলে তুমি এখান থেকে 2 টাকায় চলে যাবা। কত একক হয়েছে? 15 একক। তাহলে এই একটা দামই দেওয়া আছে। 2 টাকায় তোমার ভারসাম্য, 2 টাকা আছে ভারসাম্য দাম, এবং 15 টাকা আছে, 15 একক আছে ভারসাম্য পরিমাণ। এবার তুমি স্কেল ধরো, স্কেল ধরে এখান দিয়ে এই সোজা দাগ দিয়ে দাও। এটা কি রেখা আসলাম? এটা ডিমান্ড কার্ভ আসলো। এবার এখান দিয়ে তুমি সোজা একটা স্কেল ধরে এই সাপ্লাই কার্ভ দিয়ে দাও। তার মানে এখান দিয়ে ডিমান্ড ডি, ডি পূরক পাইছি আমরা, আর এখানে পাচ্ছি এস, এস পূরক। আর এই যে এখানে ভারসাম্য মিলেছে, যদিও একটু এলোমেলো হয়েছে, এখানে কি হবে? ই, ইকুইলিব্রিয়াম। কত টাকা আমার ভারসাম্য দাম বলো? এই ভারসাম্য দাম আছে 2 টাকা, আর ভারসাম্য পরিমাণ কত? 15 একক। সহজভাবে আমরা এই জিনিসটা বুঝতে পারি। তো এটা এরকম প্রশ্ন দেখো তোমার প্রত্যেকবার বোর্ডে এসছে। তুমি যদি তোমার বইয়ের পেছনে দেখো, একটু খুলে দেখো, যে এরকম প্রশ্ন তুমি পাবা। আশা করি তোমরা এটা খুব সুন্দরভাবে লিখবা, লিখে, এবং আর এর চিত্রের ব্যাখ্যা দিব কিভাবে। আরেকটা সমস্যা দেখো, তুমি চিন্তা করছো যে প্রশ্নটা অনেক বড়, আসলে প্রশ্ন এভাবে বড় প্রশ্ন থাকবে না, প্রশ্নের এক একটা পার্ট থাকবে। এই যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে দিতে পারে গ নম্বরে, ঘ নম্বরে দিতে পারে যেটা চিত্রের সাহায্যে দেখো, তখন চিত্রের সাহায্যে দিয়ে আমি বর্ণনা দেব। বর্ণনা দেওয়ার সময় কি হবে? বর্ণনা কিন্তু আমি বইয়ের মতো দেবো না, আমার নিজের মতো করে দিব। তবে বই পড়তে হবে। সেটা কিরকম? আমি বলবো যে এই যে এখানে ও হবে, ঠিক আছে? আমি বলবো চিত্রে ও এক্স, এখানে এক্স দিব তখন, ঠিক আছে? এখানে এক্স দিব, এখানে ওয়াই দিব। ওয়াই দিয়ে মাঝখানে পি দাম লিখে দিলাম, সমস্যা নেই। এক্স দিয়ে এখানে কোয়ান্টিটি লিখে দিলাম। তাহলে আমি বলবো যে চিত্রে ও এক্স ভূমি অক্ষে পরিমাণ, এবং ও ওয়াই লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। ওকে, এখানে তারপরে আমি দেব, সহজভাবে লিখে দেব যে 2 টাকা পরিমাণ, দ্রব্যের দাম যখন 2 টাকা, তখন দ্রব্যের পরিমাণ 15 একক, যা ভারসাম্য নির্দেশ করছে। ভারসাম্য বিন্দু ই দিয়ে প্রকাশ করা হয়েছে। অতএব চাহিদা রেখা ডি, ডি পূরক এবং এস, এস পূরক মিলে ই বিন্দুতে যে ভারসাম্য হয়েছে, এটাই ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্দেশ করে। বাস হয়ে গেল। অতএব পি বার সমান সমান 2 টাকা এবং কিউ বার সমান সমান 15 একক। এভাবে আমরা সহজভাবে সুন্দরভাবে কিন্তু এটা
লিখতে পারি। তুমি বইয়ের সাহায্য নাও, বই থেকে কয়েকবার পড়ো, দেখো এটা খুব সহজভাবে পারবা। আশা করি সবাই ভালো থাকবা এবং ভালো করে পড়াশোনা করবা। ভালো থাকো, সুস্থ থাকো সবাই, এবং সঠিক সুন্দরভাবে নিজের দিনের কাজ দিনে সম্পন্ন করার চেষ্টা করো। এতে করে তুমি ভালো উপকৃত হতে পারবে।